এবং আপনারা আলেম ওলামারা যাই আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাইজা গেছে। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, তাদের পতন অনিবার্য। 50 জনই তারা গ্রেপ্তার হয়েছে। দল তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ কার্যক্রমের মানুষ যখন এই ধরনের প্রচেষ্টা চালায়, তখন আইন প্রয়োগকারী সংস্থা তারা তো তাদের কাজ করবেই। দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য তাদের করতে হবে। মায়া কান্নার কিছুই নাই। এখন তো তারা নিষিদ্ধ। তারা এবার চাঁদা নেওয়া আরম্ভ করছে কার কাছ থেকে? গরুর কাছ থেকে, মহিষের কাছ থেকে। বিশ্বাস হইতেছে না? হ্যাঁ ভাই, সত্যি কথা। গরু থেকে, মহিষ থেকে চাঁদা নিতেছে। প্রতিটি মহিষকে 200 টাকা করে দিতে হইতেছে। চিন্তা করতে পারেন, মহিষও এখন চাঁদা দেয় ঘাস খাওয়ার জন্য। একটুখানি ভিডিও দেখাই। সরকারি ঘাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এখন তো বিশ্বাস হইলো মহিষের কাছ থেকেও ভাই চাঁদা নেয়। হ্যাঁ, ওই মহিষটা কই? ডোনাল্ড ট্রাম্পের মতো চুল ছিল, ওর কাছ থেকেও তো ভাই চাঁদা আদায় করতে পারে। জানি না, ওই মহিষের কোনো খবর নাই। ওই মহিষও যদি এখন ঘাস খাইতে যায় না, তার কাছ থেকে 200 টাকা করে নিয়ে যাবে। দর্শক, মানুষ আসলে কোনোদিন চালাক হলো না, বুঝছেন? মানুষ সারা জীবনে বোকাই রয়ে গেল। মানে আজকে আওয়ামী লীগের মনে করেন যে পাছা লাল করার একটা দিন ছিল। দেখেন, ওরা জানে রাস্তায় বের হলেই পাছার মধ্যে এনসিপি নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা বা বিএনপির নেতাকর্মীরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে যে কেউ পাছা লাল করে ফেলবে। কারণ বর্তমানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। এখন 15 আগস্ট আজকে তাদের বাবার মৃত্যুবার্ষিকী, হ্যাঁ, বের হয়েছে। আর বের হওয়ার পর কি হয়েছে সেটা তো সারাদিন আপনারা দেখেছেন, পাছা লাল হয়ে গেছে। তাদের নেত্রী এখনো বেঁচে আছে কিনা সেটাই তো ভাই সন্দেহ। হ্যাঁ, দেখেন, গত বছর এই দিনে কিন্তু মানুষ আরো মাঠে নেমেছিল, কিন্তু আজকে সেরকম নামেনি। কারণ এই যে শেখ হাসিনার ভাষণটা হলো না, সেই ভাষণের মধ্যেই আওয়ামী লীগের মন ভেঙে চুরমার হয়ে গেছে যে হয়তো তাদের নেত্রী বেঁচেই নেই, কার জন্য ভাই মাঠে নামবে। আর কিছু কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে পাছার উপরে লাথি খাওয়ার জন্য, তারা আজকে নেমেছিল, অবশেষে লাথিও খেয়েছে। আরেকটা বিষয় দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান সরকারকে নিয়ে এনসিপি নেতা কর্মীরা বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলতে পারেন, সবসময় হুঁশিয়ারি দিয়ে আসেন। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একটা লোক, ভয় বলতে কি জিনিস তার বুকের ভিতরে হয়তো আমরা সেটা মানে সেটা হয়তো তার ভিতরে নাই, সেটাই আমরা দেখি। তো যাই হোক, আমি আসলে আজকে কথা বাড়াবো না, অনেক বিষয় নিয়ে আজকের ভিডিওর মধ্যে রয়েছে, একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। এবং বর্তমানে বাংলাদেশের ছাত্র দল অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কিভাবে চাঁদা আদায় করছে, মানে পশুর উপরে এখন চাঁদা আদায় করছে। তারা পশুর কাছ থেকেও তারা এখন চাঁদা নিচ্ছে, মানে চাঁদার বাংলাদেশ হয়তো গড়ে তোলার চেষ্টা করছে তারা। এদিকে বিদ্যুৎ থাকে না ঠিক মতো, গ্যাস থাকে না ঠিক মতো, তারপরে বাজারে সবকিছুর দাম বৃদ্ধি। এই তো ভাই পরিস্থিতি। সাধারণ জনগণের বেশি কান্দে উঠে গেছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই। ডক্টর ইউনূস তো ভাই মাত্র 2 বছর ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে, ভালোই ছিল আমার মনে হয়। দাম টাম সব কিছু ঠিকঠাক মতো ছিল, তারপরে বিদ্যুৎও ঠিকঠাক মতো ছিল, রমজান মাসেও নামাজ পড়ে মানে মজা পাইছি। মানে মোটামুটি ধরতে গেলে সব দিক দিয়ে মানে ভালোই ছিল, খারাপ না। আওয়ামী লীগের আমলে তো যা করছে, এখন অনেক কিছু হচ্ছে যেগুলো নিয়ে বিশ্লেষণরা আলোচনা করছে, সেগুলো আপনারা আজকে শুনতে চলেছেন। একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন মূল আলোচনায় চলে যায়। তার আগে বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। এই 450 টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায় কে জানে ভাই, কোথায় যাচ্ছে? জানলেও কেউ বলবে না। কার পকেটে যাচ্ছে, কারা চালাচ্ছে এই সিন্ডিকেট? অদ্ভুত ব্যাপার হলো, এই সিন্ডিকেটের কারো নাম নেই, পরিচয় নেই, তারা যেন অদৃশ্য ভূত। কিন্তু এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসাবে বারবার ভাইয়ার নামই সামনে আসে, বুঝছেন? ভাইয়া সিন্ডিকেট কোন দিকে ইঙ্গিত করছে বুঝছেন তো? কারণ কি জানেন, এই গ্রামগঞ্জের যারা ভাই কর্মী আছে, তারা ভাইয়া বলতে পছন্দ করে, শ্রদ্ধা নিয়েই এই কথাটা বলে। আর ওই সিন্ডিকেট বানায় নিছে তারা। এখন দেখেন, 1350 টাকার সার কিনতে হচ্ছে 1800 টাকায়। যখন এই কৃষক যায় দোকানে জিজ্ঞেস করে, ভাইয়া সার তো লাগবে, সার ছাড়া তো আসলে জমি ফসল আনতে পারবে না সে, তার খাটাখাটনি সব বৃথায়। এই যে সকালে পান্তা ভাত খায়া কাদা পানিতে নাইমা সারাটা দিন কাটায়, কিন্তু কোনো লাভ হবে না যদি সার না দেয়। যার জন্য সার কিনতে গেলে কি বলে, সার নাই, সার নাই।
কখন দিবে সার সেটাও বইলা দেয় যে 2-3 দিন পর আসেন, দেখি অ্যারেঞ্জ করতে পারি কিনা। 2-3 দিন পরে গেলে কি বলে যে ভাই দাম তো বাড়ছে, যদি বলেন তাহলে আইনা দিতে পারি, পাশে আরেক জায়গায় আছে, অন্য জায়গায় রাখে ভাই, দোকানে রাখে না। যখনই আপনি 400-450 টাকা বেশি দিবেন তখন সে আইনা দিবে। দেখেন কিভাবে ছিলতেছে, আর কারা ছিলতেছে? ভাইয়া সিন্ডিকেট। এখন তো ভাই অন্য কোনো দলের কোনো ক্ষমতাই নাই এই সিন্ডিকেট গড়ার। যারা ক্ষমতায় আছে তাদের হাতেই তো সবকিছু, তাদের হাতে সবকিছু বইলেই তারা যেভাবে ইচ্ছা সেভাবে খেলতেছে। দেখেন ভাই, কৃষকের যদি সম্মান না দেন তাহলে কাকে সম্মান দিবেন? একজন সৈনিক যেমন দেশ রক্ষা করে, সীমান্তে দাঁড়ায় থাকে দিন রাত ভাই, পাহারা দেয় আমাদেরকে, যেন আমাদের সীমান্তের ভিতরে কেউ ঢুকতে না পারে, মানে দেশ রক্ষা করে। আর দেশের মানুষকে কে রক্ষা করে? এই কৃষকই তো। উনি যদি ফসল না ফলায় আপনি খাবেন কিভাবে? কি খায়া বাঁচবেন? কিন্তু ওই কৃষকের সম্মান আছে আমাদের দেশে? সম্মান নাই, তারা আমরা কাস্টমার বানায়া ছিলতেছি। কিন্তু সেই কৃষকের হয়ে কে কথা বলবে? পাটোয়ারি একটু কথাবার্তা বলে তাকে আমরা বেয়াদব বলি, ও বেয়াদব কেন এইসব কথা বলে, কিন্তু কথা তো বলতেই হবে। এর মধ্যে আপনারা আরেকটা মজার খবর শুনছেন ভাই, হ্যাঁ, ভাইয়া সিন্ডিকেটের আরেকটা মজার খবর। তারা এবার চাঁদা নেওয়া আরম্ভ করছে কার কাছ থেকে? গরুর কাছ থেকে, মহিষের কাছ থেকে। বিশ্বাস হইতেছে না? হ্যাঁ ভাই, সত্যি কথা, গরু থেকে মহিষ থেকে চাঁদা নিতেছে। প্রতিটি মহিষকে 200 টাকা করে দিতে হইতেছে। চিন্তা করতে পারেন, মহিষও এখন চাঁদা দেয় ঘাস খাওয়ার জন্য। একটুখানি ভিডিও দেখাই। সরকারি খাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমন ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। যারা মহিষ আছে প্রত্যেকে টাকা দিতে হবে, আনালে মহিষের ঘাস হইতে দেবে না। অথচ এখন টাকা না দিলে মহিষকে ঘাস খাওয়াতে দেওয়া হয় না, তাই বাধ্য হয়ে মাসে মহিষ প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাদের। এভাবে 478টি মহিষের জন্য দিতে হচ্ছে মাসে 95,600 টাকা। এতে লোকসানে পড়ছেন খামারিরা। এখন তো বিশ্বাস হইলো মহিষের কাছ থেকেও ভাই চাঁদা নেয়। হ্যাঁ, ওই মহিষটা কই? ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো চুল ছিল, ওর কাছ থেকেও তো ভাই চাঁদা আদায় করতে পারে। জানি না, ওই মহিষের কোনো খবর নাই। ওই মহিষও যদি এখন ঘাস খাইতে যায় না, তার কাছ থেকে ওই 200 টাকা করে নিয়ে যাবে। নিতে থাকেন ভাই, যা পারেন ছিলাবিলা নিয়ে যান, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, একজন প্রবাসীর কান্না দেখে ভাই বুকের মধ্যে লাগছে। আপনাদেরকে একটুখানি ভিডিও দেখাইতে চাই। তার গাছগুলা কাইটা দিছে। এই প্রবাস জীবনে যা কিছু আয় করছে সব আইনা উনি এই ফার্মে, সমস্ত টাকা এই ফার্মের মধ্যে উনি খরচ করছে। ওনার এটাই জীবিকা। কিন্তু রাতের বেলা আইসা উনার গাছগুলা সব কাইটা ফেলছে। উনি কি বলতেছে জানেন? আমার এই গাছগুলা না কাইটা, আমার এই ফলগুলা না কাইটা যদি আমারে কাইটা ফেলাইতো আমার কোনো আপত্তি থাকতো না। এখন আমি বাঁচবো কি কইরা? প্রবাসী ভাই বোনেরা, আপনারাই দেখেন, আপনাদেরই এক ভাই বিদেশ থেকে সারা জীবনের আয় আয়না এই দেশে কিছু করতে চাইছিল, করতে পারতেছে না। কাদের জন্য করতে পারতেছে না? একটু ভিডিওটা দেখেন। আমার ক্ষতি দুটো ভাত খাওয়ার জন্য, এই যে এগুলা এটা না খাওয়া যাবে না, সবজি রান্না যাবে, কিছুই করা যাবে না। এই যে এটা যাবে কাছে, যদি আমাকে এবার কাজে তো আমার কোনো কষ্ট ছিল না। আমি অনেক পরিশ্রম করে এগুলো করে তুলতেছি, কিন্তু যদি এভাবে নষ্ট করে তাইলে এদেশে কি করা যাবে? আমি আমার ফিরত প্রবাসে চলে যাবো নাকি দেশে থাকবো, এটা এটা মাসের সিদ্ধান্ত নেন। এভাবে প্রত্যেকটা গাছ এভাবে ফল সব কেটে দিছে, সবগুলো গাছ, প্রত্যেক গাছ ফল আছে, প্রত্যেকটা গাছ। এগুলো সব কাটিবো না আমি, সব গাছে আম আছে, এগুলো খাই জল পাই সব নষ্ট করে দিচ্ছি। এখন আপনারাই বলেন, মানুষ কিভাবে বাঁচবে? কোথায় পাবে নিরাপত্তা? কে তাদেরকে নিরাপত্তা দিবে? দেশ দিতে পারতেছে না, রাষ্ট্র দিতে পারতেছে না তাকে নিরাপত্তা। কিভাবে মানুষ বাঁচবে? এই প্রবাসী ভাইটার সাথে তো ভাই তার পরিবার জড়িত, তার সন্তানদের স্বপ্ন জড়িত, ভবিষ্যৎ জড়িত। কি করে বাঁচবে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন? আপনারা বারবার বলছেন নির্বাচিত সরকার আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদ ইচ্ছা আছে, আমরা ধৈর্য নিতে পারি। ওনার কথাবার্তা শুনলে তাই বোঝা যায় ওনার সদ ইচ্ছা আছে, এই দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু নেতা যা বলে কর্মীরা কি তা শুনতে পায়? শুনতে পায় না। নেতার সাথে কর্মীদের দূরত্ব হাজার হাজার মাইল। নেতা যাচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করতে, মানুষের ভবিষ্যৎ করতে, দেশ নিয়ে চিন্তা করতেছে। আর কর্মীরা নিজের পেট পুঁজি করতেছে, নিজের পেট চালাইবার জন্য যা ইচ্ছা তাই করতেছে। বেশি না ভাই, এই কর্মী হচ্ছে 1 থেকে 1.5 লাখ 2 লাখ। এই 1.5 লাখ 2 লাখ কর্মী কিন্তু পুরো 20 কোটি মানুষকে অস্থির করে রাখছে। এদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। নেতার কথা বুঝতেছে না কর্মীরা, অথবা নেতাই বুঝাইতে পারতেছে না কর্মীদেরকে তার নিজের ভীষণ কি, স্বপ্ন কি, দেশ নিয়ে কি চিন্তা করতেছে, নিশ্চয়ই বুঝাইতে পারতেছে না। শুধু ধোঁকা আর ধোঁকা। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবে কিশোরগঞ্জে পাকুন্দিয়া। ওইখানে কি করতেছে জানেন? রাস্তা ঠিক করতেছে। রাস্তা কোনো মতো বালু ফালায় আবার ওই ভাড়া ইট আইনা লাগাই দিতেছে, কারণ প্রধানমন্ত্রী যাবে। ওইখানে যা জিজ্ঞেস করছিল সাংবাদিক, এইটা কি করতেছেন? বৃষ্টি আসলে তো এগুলো ধুয়ে মুছা চলে যাবে, কেন এই অপচয় করতেছেন? তখন ওই কন্ট্রাক্টর উত্তর দিছে, প্রধানমন্ত্রী আইসা ঘুরা যাক, তারপরে সব ঠিক কইরা ফেলামু। চিন্তা করেন, ওই যে আগের একটা ঘটনা মনে আছে, প্রধানমন্ত্রী গেছিল রাস্তার মধ্যে ইট বিছাইছিল, ভাড়া কইরা আইনা ইট বিছাইছিল। যখন প্রধানমন্ত্রী চলে আইছে আবার ওই ইট খুইলা নিয়ে চলে গেছে। ওই একই ঘটনা। আগের ঘটনাটা তো ভাইরাল হয়েছিল, সবাই চোখে পড়ছে, কিন্তু কেউ কোনো কিছু শিক্ষা পায় নাই। কারণ ওই যে সিন্ডিকেট এতটা শক্ত ভাই, এতটা ক্ষমতাবান, উপরে কেউ কিছু করতে পারে না। কেন পারে না? ওই যে স্থানীয় যে নেতা থাকে উপরে, তার সাথে লেনদেন আছে, তাকে দিয়েই কিন্তু খায়। একা কেউ খায় না, একা খাইতে পারে না। এর সাথে প্রশাসনও জড়িত আছে, তাদেরকে দিয়েই খাইতে হয়।
পরশুদিন না কবে দেখলাম প্রধানমন্ত্রী যাবে, একটা সাইড রং করছে রাস্তার, ওই যে মাঝখানে যে আইল্যান্ড থাকে এক সাইড রং করছে, আরেক সাইড রংই করে নাই, কারণ ওই সাইডটা তো চোখে দেখা যাবে না। তার মানে যা কিছু চোখের আড়ালে রাখা যায়, প্রধানমন্ত্রীর চোখের আড়ালে এরকম অনেক কিছুই হচ্ছে। আপনাকে যা দেখানো হচ্ছে শুধু রং করা মেকআপ করাই দেখানো হচ্ছে, সুন্দরটাই আপনাকে দেখানো হচ্ছে, অসুন্দরটা লুকায় রাখা হচ্ছে। কিন্তু আপনার তো জানার কথা, আপনার গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই আপনাকে এইসব জানাচ্ছে, আপনি কিছু করতে পারতেছেন না, এটাই আমরা কি ধরে নিব? আসলে হয়েছে কি জানেন, এইসব সত্যগুলা সামনে আসলো না, এগুলো নিয়ে আলোচনা করার সময় নাই। কেন নাই? এখনো তো ভাই ওই একই প্যাচালের মধ্যে আমরা আছি। এই যে রাষ্ট্রপতি কে হবে, রাষ্ট্রপতি নির্বাচনটা কেমন হবে, এটা যে একটা ব্যয়বহুল নাটক মঞ্চস্থ হবে এই সংসদে, এই সব আলোচনা, কোনো চমক নাই, মানুষ বুঝতেছে কিন্তু সবই। তবে একটা পরিবর্তন আসছে ভাই, নেতারা যা কিছুই বলুক না কেন প্রতিটা মানুষ বুঝা নেয়, উনি সত্য বললো না মিথ্যা বললো, কোনটা মিথ্যা কোনটা সত্য, কেন কোন কথা বলতেছে সব মানুষ বুঝে। এই যে কয়েকদিন আগে কাদের সিদ্দিকী সাহেব বললো না, বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে হাজার গুণে ভালো। কেন বলছে জানেন? ওর 2 দিন আগে লতিফ সিদ্দিকীর অ্যারেস্ট করছে, ওই লতিফ সিদ্দিকীর অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে ওনার ভাষা পরিবর্তন হয়ে গেছে, বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে 1000 গুণে ভালো। বুঝছেন? সবাই ভাই চামচামি করে, হ্যাঁ ভাই সবাই কিন্তু ওই চামচামির মধ্যে আছে, আবার দেশ কিন্তু দেশের চামচামি করে। আমরা আগে চামচামি করতাম ভারতের, এখন দেখা যাচ্ছে ভারত আমাদের চামচামি করে। যেমন আমাদের প্রধানমন্ত্রীকে বারবার দাওয়াত দেয়, স্যার আপনি চলেন আমাদের দেশে, স্যার আপনি চলেন, কিন্তু স্যার বলে না আমি যাবো না, আগে হাদির আসামিকে আমার হাতে তুলে দিতে হবে, আগে শেখ হাসিনাকে আমার হাতে তুলে দিতে হবে। এরকম একটা ন্যারেটিভ চারিদিকেই ছড়ায় গেছে। আমাদের প্রধানমন্ত্রী মুখের উপরে বলে দিছে, ওই মিয়া আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, শেখ হাসিনাকে ফেরত দাও, হাদিকে ফেরত দাও। এই যে একটা হিরো বানায় দেওয়া হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু মজার ব্যাপার, আমরা বলতেছি, ওনাদের মুখে কখনো শুনছেন? ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কিন্তু প্রেসের সামনে কথা বলছে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার শেষে কিন্তু প্রেসের মুখোমুখি হয়েছে। উনি কি তখন বলছে যে আমার কাছে হাদির আসামিকে চাইছে, আমার কাছে শেখ হাসিনাকে চাইছে? ওনাদের কারো মুখে কিন্তু শুনেন নাই, ভারত থেকেও কিন্তু এমন কোনো কথা বলে নাই। এগুলো আমাদের তৈরি বয়ান। হ্যাঁ, আমরা এমন একটা বয়ান তৈরি করছি, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা হিরো বানাইছি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা এমন একটা জায়গায় যায় দাঁড়াইছে, এখন প্রধানমন্ত্রী ভারতে যাবে কি যাবে না এটা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত না দিবে, কিন্তু আমি এইটুক বলতে পারি ভাই, যাবে, নিশ্চয়ই যাবে, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন যাবে। তবে যাওয়ার আগে যদি ওনাদের সঙ্গে ফাইনাল করে নিত তিস্তার কি হবে, তিস্তার সেই পানি বন্টনের ব্যাপারটা যদি আলাপ করে নিত, এই সিগন্যালটা যদি আগে নিয়ে নিত যে ভাই আমি যাইতে পারি, আগে পানি দিবেন কিনা সেটা বলেন, ওইখানে যায় যদি আলাপ করে খালি হাতে ফেরত আসে, তাহলে কিন্তু আবার সমালোচনায় করবে, ভয়াবহ সমালোচনায় করবে। কিছুই যদি নিয়ে না আসতে পারে, হাদির আসামিকে অথবা শেখ হাসিনাকে অথবা তিস্তার পানি, কিছু একটা তো আনতে পারবে। এই তিনটার একটাও যদি না আনতে পারেন, বেজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য নাহিদ ইসলাম বলছে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার দরকার নাই। আসলে ভাই আমিও বলবো আগে আলাপ করেন ভাই, আমার এই শর্তগুলো মানবেন কিনা। গতকাল শুক্রবার 14 আগস্ট রাজধানীতে 2টা মিছিল হয়েছে। 2টা মিছিলের প্যাটার্ন আলাদা, 2টা মিছিলের দাবি দেওয়া আলাদা, 2টা মিছিলের আয়োজক কর্তৃপক্ষও আলাদা আলাদা। আমরা প্রথম একটি মিছিল আগে আসুন দেখি। এই মিছিলটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিভাবে তারা এই দিনটি উদযাপন করতে পারে, কিভাবে মিছিল মিটিং করতে পারে, কিভাবে সভা সেমিনারের আয়োজন করতে পারে, এই সলা পরামর্শ করার জন্য, প্ল্যান পরিকল্পনা করার জন্য তারা গোপনে একটি কক্ষে মিলিত হয়েছিল। সেখানে সাকুল্যে প্রায় বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছিলেন 50 জনের মতো। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা এই মিটিংয়ের, এই গোপন বৈঠকের সংবাদ পেয়ে হাতে নাতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। 50 জনই তারা গ্রেপ্তার হয়েছে। দল তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ কার্যক্রমের মানুষ যখন এই ধরনের প্রচেষ্টা চালায়, তখন আইন প্রয়োগকারী সংস্থা তারা তো তাদের কাজ করবেই। দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য তাদের করতে হবে। মায়া কান্নার কিছুই নাই। এখন তো তারা নিষিদ্ধ, কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি নিষিদ্ধ ছিল না, সাংবিধানিকভাবে তারা স্বীকৃত ছিল। দেশের প্রচলিত আইন কানুন নিয়ম নীতি সব মেনেই তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে যেত। তাদেরকে এইভাবে ধরে ধরে জঙ্গি তকমা দিয়ে, কুরআন এবং হাদিসের বিভিন্ন বই তাদের হাতে ধরিয়ে দিয়ে বলা হতো যে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আপনি যে কাজটি করবেন নিউটনের ওই গতিসূত্রের মতো, যে প্রত্যেকটি ক্রিয়ার তার বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি যে কাজটি যত দ্রুত গতিতে করবেন, সেই কাজটি তার থেকে দ্বিগুণ শক্তি নিয়ে আপনার দিকে সেটি ফিরে আসবে। সেই ক্রিয়ারই প্রতিক্রিয়া হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের প্রতি সরকার যথাযথ ব্যবস্থা প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। যাই হোক, এবার আমরা দ্বিতীয় ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো। দ্বিতীয় ভিডিওটা একটু দেখে নেই আমরা। দেখুন দ্বিতীয় ভিডিও।
এই মিছিলটিও শুক্রবারেই অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে। এই মিছিলটি করেছে জামাত ইসলাম, এনসিপি সহ 11 দলীয় জোট। তাদের দাবি খুবই যৌক্তিক, একেবারে ন্যায্য। স্পেসিফিকভাবে কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তারা এই মিছিলটি করেছে এবং এটি গণজমায়েত করেছে, এটি সমাবেশও তারা করেছে। সেই সমাবেশে বিভিন্ন জন বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন। মানুষ তাদের স্লোগানের সাথে মুহুর্মুহুর স্লোগানে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করেছে। দাবি কি? সরকার মাত্র 7 মাস হলো ক্ষমতায় এসেছে, এর ভিতরে তারা তৃতীয় এবং চতুর্থবারের মতো গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। যদিও তারা নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিল জনগণের সাথে যে তারা ক্ষমতায় আসলে 2 বছরের আগে গ্যাস এবং বিদ্যুতের বা জ্বালানির দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু তারা করেছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার, 4 বার করেছে। আচ্ছা, মেনে নিলাম বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী দিয়ে এই জ্বালানি আসছে না, যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। যদিও এই জ্বালানি, বিদ্যুৎ এগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে কোনোটাই আসছে না, কারণ আমরা জানি বিদ্যুৎ আনা হয় ভারত থেকে, নেপাল থেকে, ওখানে হরমুজ প্রণালী নাই। সুতরাং জ্বালানিও যেখান থেকে আসে হরমুজ প্রণালী পার হতে হয় না, অন্য একটা দেশ থেকে। সুতরাং এখানে হরমুজ প্রণালী বা ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ এই জ্বালানি তেলের উপরে প্রভাব ফেলেছে, এই কথাটি খুব বেশি যৌক্তিক নয়। যাই হোক, দাম বৃদ্ধি করেছে, ভালো কথা, করুক। যে কোনো কারণেই দাম বৃদ্ধি করেছে, তো একটা জিনিসের দাম বা মূল্য বেশি দিয়ে হলেও সেটার প্রাপ্যতা তো নিশ্চিত করতে হবে। আমি দামও বেশি দিচ্ছি, আবার সেই জিনিসটা কিনতে গিয়ে আমি পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে। বিশেষ করে আপনারা তেল পাম্পের দিকে যদি একটু লক্ষ্য করেন, এই মুহূর্তে যারা আমার সিএনজি চালক ভাইয়েরা যারা আছে, যারা আমাদের প্রাইভেট কার, যারা উবারে প্রাইভেট কার চালায়, ভাড়ায় যে সমস্ত গাড়িগুলো চালায়, এই ভাইয়েদের আহারে সীমাহীন দুঃখ কষ্ট। এটা এদের কষ্টের কথা শুনলে বা আপনি যদি নিজের চোখে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার এক ভাইয়ের সাথে নিয়মিতই ভাড়ায় চালিত একটি গাড়ি আমি ব্যবহার করে থাকি। সে প্রতিদিন রাত 9টা, 9:30 বা 10টার দিকে পাম্পে গিয়ে সিরিয়াল দেয়। সিরিয়াল দিয়ে রাত কোনোদিন 2টা, 3টা বেজে যায়। 68 টাকা, 70 টাকা, 80 টাকার গ্যাস পায়। এই গ্যাস নিয়ে 3টা, 3:30, 4টার দিকে সে এসে ঘুমাবে কখন? পরের দিন আবার সকালবেলা কেউ বাচ্চাদের স্কুল টিপ যারা মারে, তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, অনেকের বাচ্চাদের। কত বড় ঝুঁকিপূর্ণ আপনি চিন্তা করেছেন? ঘুমাবে কখন? আর ঘুম না পেরে যদি এইভাবে গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে তার চোখে যদি ঘুমের ভাব আসে, অবস্থা কি হতে পারে একবার চিন্তা করতে পেরেছেন? সিএনজি চালক ভাইদের একই অবস্থা, তারা গ্যাস পাচ্ছে না, তারা ঠিকমতো সিএনজি চালাতে পারছে না। বাসাবাড়ির কথা তো বলবোই না, বাসাবাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ঘন ঘন লোডশেডিং এর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শহরে যাই একটু পাচ্ছে, গ্রামের মানুষ 17-18 ঘন্টা সেখানে লোডশেডিং, বিদ্যুৎ থাকে না। এখন এই যে লোডশেডিং, এটা কি আসলে ঘাটতির কারণে? আমাদের কাছে কিন্তু এমনটা মনে হয় না। শুধুমাত্র ঘাটতির কারণেই নয়, কারো কারো গাফিলতিও যে এর ভিতরে আছে, এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এমনকি আমরা এই সম্ভাবনাও ছোট করে দেখছি না সরকারের বিপদে ফেলানোর জন্য, এই বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। উইলিংলি কেউ কেউ তো এই ধরনের কাজ করতে পারে। যেমন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা দেখুন একটু। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেল লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তাই হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। আচ্ছা, এই ভিডিওটা যে ভাইটি দেখিয়েছেন, হয়তো তিনি সরল মনে দেখিয়েছেন, উনি বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা। বিদ্যুতের কেন লোডশেডিং হচ্ছে সেইটা উনি মানুষকে সচেতন করার জন্য বা তার দায়ে তিনি মুক্ত হবার জন্য। এখন আমরা বিগত শেখ হাসিনার আমলে এই সাহসটা কি কেউ দেখাতে পেরেছে? আমি মেনে নিলাম যে উনি সরল মনে দেখিয়েছে। আমরা তো বিগত সময়ে এগুলো দেখি নাই, কেউ তো এইভাবে দেখায় নাই। তখনও তো লোডশেডিং ছিল, এখন কেন এইভাবে লাইভে দেখাতে হলো একেবারে সরেজমিনে যে এই বিদ্যুতের অবস্থা, ভয়াবহ অবস্থা? এতে কি মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে না? এমনিতেই বিএনপি সরকারের কপালের সাথে কয়েকটা বিষয় খুব একেবারে ছেটে গেছে। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে বিদ্যুৎ। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই তাদের একেবারে কুপকাত করে ফেলা হয় এই বিদ্যুৎ দিয়ে। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি বিএনপি জামাত জোট সরকারকে বিদ্যুৎ দিয়ে কিভাবে কুপকাত করা হয়েছে। কানসার্টের ঘটনা চাঁপাইনবাবগঞ্জের, আপনাদের নিশ্চয় মনে আছে, বিদ্যুতের কারণে। তারপরে সারের ব্যাপারেও, সারের দাবিতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। কি অবস্থা তখন তৈরি হয়েছিল? খাম্বা শব্দটা যে কারণে এসেছে, কোথা থেকে? এই 2001 সাল থেকে। ওই সময়
বলা হয়ে থাকে যে খাম্বা ছিল বিদ্যুৎ ছিল না, এই খাম্বা শব্দটা একেবারে ললাটের সাথে ছেটে গেছে, এটা আর জীবনে কোনোদিন ললাট থেকে মুছবে না। আবার এর ভিতরে অনেক উল্টাপাল্টা কথাবার্তা, কেউ বলছে জামাত এনসিপি বিদ্যুৎ চুরি করেছে বলে বিদ্যুতের এই অবস্থা, কেউ বলছে মা বোনেরা হঠাৎ করে বেশি করে বিদ্যুতের রান্না বাড়া শুরু করেছে এই জন্য এই অবস্থা। এই কথাগুলো, এই জাতীয় কথাগুলো বালখিল্য ছাড়া অন্য কিছুই নয়। সরকারের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, সময় শেষ হয়ে যায় নাই। অবশ্যই সরকারকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, তাদের পতন অনিবার্য, টিকতে পারবে না বিএনপি সরকার, বেশি দিন টিকতে পারবে না। তবে আমি বরাবরের মতোই আমার অবস্থান ক্লারিফাই করে নিই। আই ওয়ান্ট দ্যাট বিএনপি সরকার টিকুক, 5 বছর তারা দেশ চালাক, এটা দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এটা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে, ইসলামপন্থীদের স্বার্থে, জামাত ইসলামীর স্বার্থে, শিবিরের স্বার্থে বিএনপি সরকারকে 5 বছর টিকানো জরুরি। তাহলে সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। বাট আই সি দ্যাট অবস্থা খারাপ, আলামত খারাপ। দর্শক, একটা সরকার পতন হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য যেসব উপাদান দরকার সব আমরা চোখের সামনে রেডিমেড দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আলোচনাগুলো করছি, এগুলো সরকার আমলে নিয়ে নিজেদেরকে সংশোধন করুক, তারা টিকে থাকুক, দেশকে বাঁচাক, মানুষকে বাঁচাক, জাতিকে বাঁচাক। দর্শক, সরকার পতনের সবচেয়ে বড় কারণ কি? আপনি পৃথিবীতে যত সরকার পতন, যত যুদ্ধ, সবগুলো যদি বিশ্লেষণ করেন, সবচেয়ে প্রাইম কারণ পাবেন অর্থনীতি। এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রধান কারণ কিন্তু অর্থনীতি, এবং সিজ ফায়ার হলো তাও অর্থনীতির কারণ। হরমুজ প্রণালী আটকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মুরদ ফুরিয়ে গেছে, তারা সিজ ফায়ার এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, খুঁজেন অর্থনীতি। তো দর্শক, হাসিনার পতন নিয়ে আমরা আগেও বলেছি, ওটা সংস্কার আন্দোলন, এটা একটা সাবজেক্ট, বাট পতনের মূল কারণ মূলত অর্থনীতি। হাসিনার অর্থনীতি যদি ঠিক থাকতো তাহলে 2000 মানুষ কেন 20,000 মানুষ মানলেও টিকে থাকতে পারত। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক স্বৈরাচার আছে, ফেসিস্ট আছে, যারা 10,000, 20,000, 30,000, 50,000 মানুষ মেরে টিকে থেকেছে, এরকম এক্সাম্পল আছে, আফ্রিকান বিভিন্ন দেশে আছে। মোটামুটি অর্থনীতি ঠিক থাকলে হয়, কিন্তু যখন অর্থনীতি ঠিক থাকে না, তখন একজন মানুষ মারলে ওই একজনের বা একটা অঘটনকে কেন্দ্র করে সরকারের পতন হয়। তো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দর্শক, দিন দিন তারেক জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দর্শক, অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এবং অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম মন্ত্রীরা উল্টা পাল্টা বকতে থাকেন, হাসিনা অর্থনীতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়ে তার পতন ডেকে এনেছে। ওরকম বিধ্বংসী বক্তব্য বিএনপির মন্ত্রীরা দিতে শুরু করেছে। আমি এই আলোচনা কেন করছি? অনেকগুলো কারণ, চারদিকে পতনের কারণ দেখতে পাচ্ছি, আর মূল উদ্দেশ্য তো সরকারকে বাঁচানো। তো দর্শক, বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রী তার একটা সিনোনিম হচ্ছে বিএনপি সরকারের পতন, বিএনপি সরকারের ধ্বংস। 2001 থেকে 2006 বিএনপির সবচেয়ে বেশি দুর্নাম যে মন্ত্রীকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর চাইতে কোনো স্টুপিড ডিসিশন আর হতে পারে না। আর যখন এরকম অদ্ভুত সুপার স্টুপিড কোনো সিদ্ধান্ত সরকার প্রধান নেন, তখন তার পতন অনিবার্য। দর্শক, এই ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি কে বলে, আপনি কি মনে করেন? এইটুকু যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, পাগলও বিশ্বাস করে যে গ্রামে লোডশেডিং হয় না, বললে বিদ্যুতের বিশাল লাইন, কোথাও ফল্ট হলে সেটা মেরামত করতে, লোকেট করতে সময় লাগে। এই যে কথাবার্তাগুলো, এগুলো যে মানে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে অসুবিধা আছে? পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্ভট কথা বলছেন, মানুষকে বুঝুন বাজুন বুঝাচ্ছেন। এই যে গ্যাস আনতে সমস্যা, ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার অর্ডার দিছি, চীন তৈরি করে দিবে, আমেরিকা থেকে আনতেছি, এতে 14 মাস লাগবে, কত উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, গাঁজাখুরি ব্যাখ্যা, যেগুলো কোনো ভিত্তি নেই। অথচ এলএনজি আনতে যাদের কাছ থেকে কিনবেন তারাই আপনাকে পৌঁছে দিবে, ট্যাঙ্ক ভাড়া করা, জাহাজ ভাড়া করা দায়িত্ব তাদের। আবার এক এক সময় এক এক ব্যাখ্যা, আবার বলছেন না ওই যে ব্যাটারি চালিত রিক্সা পিক আওয়ারে তারা চার্জ দেয়, যার ফলে লোডশেডিং হয়। অথচ তিনি নিজে এই ধরনের কথা দিতে বলেনি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।